সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। অ্যালার্জি নিয়ে একটি ভিডিও দেওয়ার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি। এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যালার্জিটা কি আসলে? অ্যালার্জি হলো আমাদের ইমিউন সিস্টেম ডিজঅর্ডারের আরেকটি নাম। আমাদের শরীরের কোনো বাহ্যিক পদার্থ প্রবেশ করলে এবং শরীরে তা সহ্য করতে না পারলে যে প্রতিক্রিয়া হয়, যে রিয়াকশন হয়, তাকেই অ্যালার্জি বলা হয়। অ্যালার্জি কিভাবে বুঝবো আমরা যে অ্যালার্জি হয়েছে, বা অ্যালার্জি হলে কি কি লক্ষণ প্রডিউস করে? বারবার হাঁচি হওয়া, সর্দি লাগা, চোখ থেকে পানি পড়া, চোখ মুখ লাল হয়ে যাওয়া, নির্দিষ্ট সময়ে নাক বন্ধ থাকা, পেটের গন্ডগোল দেখা দেয়া, বিশেষ করে ডায়রিয়া হওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শরীরের দানা বা গোটা চাকা বের হয়, বিভিন্ন অংশে চাকা চাকা হয়ে যায়, গোটা গোটা হয়ে যায়, জ্বর আসতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, অনেকে তো বমি করেই দেয়, গলা জিহ্বা শুকিয়ে আসে, গলা খুসখুস খুসখুস করে। অনেক সময় লক্ষণ দেখেও বোঝা যায় না যে অ্যালার্জি কিনা, কারণ অনেক সময় বদহজম হলেও ডায়রিয়া, বমি বমি লাগা, মাথা ব্যথা করা, কাজে উদাসীনতা ইত্যাদি নানা ধরনের উপসর্গ দেখা দেয়। বদহজম হলে নানা ধরনের খাবার খেলে প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু অ্যালার্জিতে নির্দিষ্ট কিছু খাবার খেলে সমস্যা হয়। এছাড়া কোনো খাবারে অ্যালার্জি হলে সাধারণত 2 ঘন্টার মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দেয়, যেখানে বদহজম হলে আরও একটু বেশি সময় নেয়। আবার অতিরিক্ত গরমেও নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। তবে অ্যালার্জি হলে শ্বাসকষ্টের পাশাপাশি শরীরে ইরিটেশন বা ডায়রিয়া হয়। বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে, যেমন ডাস্ট অ্যালার্জি। বাড়িতে তোশক, বালিশ, বিছানা বা পুরনো জিনিস যে ডাস্ট মাইট থাকে, সেগুলো থেকে ডাস্ট অ্যালার্জি হয়। কসমেটিক অ্যালার্জি, এটি তো এখন নিত্য দিনের একটি সমস্যা বলা চলে, কারণ কসমেটিকের ব্যবহারটা প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, আমরা অনেকেই দেখতে পাই যে কসমেটিক ব্যবহার তারা নিত্য নতুনভাবে করছেন, বিভিন্নভাবে বিভিন্ন জনে। যাই হোক, সৌন্দর্য প্রদর্শনের জন্য কসমেটিকটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, তো এর কারণেও অ্যালার্জি হতে পারে। ময়েশ্চারাইজার, ডিওডোরেন্ট, শ্যাম্পু, মেকআপ থেকে অ্যালার্জি হলে আমরা তাকে কসমেটিক অ্যালার্জি বলি। এর ফলে ত্বকে চুলকানি লক্ষ্য করা যায়। এবং আরেকটি অ্যালার্জির কন্ডিশন রয়েছে, যেমন একজিমা। সাধারণত ত্বকে কোনো কিছু সহ্য করতে না পারলে চুলকানি বা র্যাশ দেখা দেয়। এই যে র্যাশ বেরিয়ে আসে, এটি একজিমা, সহজ ভাষায় আর কি। এছাড়াও সান অ্যালার্জি নামে এক ধরনের অ্যালার্জি রয়েছে, অর্থাৎ সূর্যের আলো সহ্য হয় না। সূর্যের আলোতে আসলেই পুরা শরীর চুলকায়, চাকা চাকা হয়ে যায়, রোগী অস্থির হয়ে ওঠে, ছটফট করতে থাকে। এই সূর্যের আলো থেকেও অ্যালার্জি হয়।
বিশেষ করে সবচেয়ে বেশি যেই জিনিসটি আমাদের দেশে ঘটে থাকে সেটি হচ্ছে ফুড অ্যালার্জি। বিভিন্ন ফুডে বিভিন্ন ব্যক্তিতে অ্যালার্জি দেখা দেয়। কেউ হয়তো বা চিংড়ি মাছ খেলে তার প্রচুর অ্যালার্জি রিয়াকশন হতে থাকে। কেউ গরুর মাংস খেলে তার অ্যালার্জি কন্ডিশন আসতে পারে। আবার দেখা গেল যে কেউ কচু শাক খেয়েছে বা পুঁই শাক খেয়েছে, অথবা চিংড়ি মাছের শুটকি খেয়েছে। শুটকি খায়নি, শুটকির দোকানের পাশে গিয়ে সে কিছু সময় দাঁড়িয়েছিল কোনো একটা কাজে, সেখান থেকেও তার অ্যালার্জির রিয়াকশন হতে পারে। তাছাড়াও ডিম, দুধ, ময়দা, সি ফুড থেকে অ্যালার্জি হতে পারে, তবে ব্যক্তিভেদে ভিন্ন। এই যে বলছি যে ডিম, দুধ, ময়দা, সি ফুড, সেগুলো কি আমরা এগুলো খাওয়া বন্ধ করে দেব? না। এটি খেয়ে যদি আমার অ্যালার্জি রিয়াকশন হয়, তাহলে সেটি আমরা ব্যবস্থা নেব কি কারণে আমার এই অ্যালার্জিক রিয়াকশনটা আসছে। অত বডিতে কোনো একটা ধরনের পরিবর্তন তো হয়েই গেছে, সেই পরিবর্তনের কারণেই আমি কি দুধ পান করলেই আমার অ্যালার্জিটা দেখা দিচ্ছে, ডিম খেলেই আমার অ্যালার্জিটা দেখা দিচ্ছে, এটি হতে পারে। আরেক ধরনের অ্যালার্জি আমরা জানি, যেটা ল্যাটিক্স অ্যালার্জি বলি। ল্যাটিক্স বা প্রাকৃতিক রবার থেকে অনেক সময় অ্যালার্জি হতে পারে। এখন আসা যাক, আমরা কিভাবে বুঝবো যে অ্যালার্জি হয়েছে। বদহজম বা অ্যালার্জি কোনো খাবারের অ্যালার্জি হলে সাধারণত 2 ঘন্টার মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। বদহজম হলে প্রতিক্রিয়া শুরু হতে আরও একটু সময় লাগে। আর বদহজম হলে নানা ধরনের ফুড গ্রুপের খাবার খেলেও প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অ্যালার্জি হলে নির্দিষ্ট খাবার খেলেই এরকম হয়। যেমন বদহজম হলে ডায়রিয়া, বমি বমি হওয়া বা বমিটিং, একটা হচ্ছে বমি বমি ভাব, নশিয়া যেটাকে বলা হয়, একটা হচ্ছে বমিটিং, বমি হয়ে যাওয়া, কাজের প্রতি উৎসাহ না থাকা ইত্যাদি নানা ধরনের সমস্যা হয়ে থাকে। অ্যালার্জিতে দেখা যায় যে নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়, সর্দি হয়, শ্লেষ্মা বের হয়, ডায়রিয়া হয়। আমরা আরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য অ্যালার্জি টেস্ট করতে পারি। সাধারণত ত্বক আর রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যালার্জি টেস্ট করা হয়। অ্যালার্জি একটি ব্যাপক পরিসরের একটি কন্ডিশন। উপযুক্ত ডাক্তারের পরামর্শ ছাড়া এটি নির্ণয় করা খুবই কঠিন। আসলে কী কারণে অ্যালার্জিটি হয়েছে, এর কারণটা যদি আমরা নির্ণয় করতে পারি, মানে ইটিওলজি, এর কোথায় থেকে এটি মানে অ্যালার্জিটি উৎপত্তি ঘটেছে, সেটি নির্ণয় করাটা খুবই জরুরি। আর এটি নির্ণয়ের জন্য অবশ্যই অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। হয়তোবা আমাদের অ্যালার্জি, বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে। আমার চাচার হয়েছিল, আমার মার হয়েছিল, আমার বাবার হয়েছিল, অথবা আমার ফ্যামিলির কারো হয়েছিল, ছোটো মেয়েটির হতে হয়েছিল, বড় ছেলেটির হতে হয়েছিল। ফার্মেসি থেকে ঔষধ নিয়ে সে খেয়ে তো তার ভালো হয়ে গেল, আর তো নেই। এরকম ধারণাটা একটা বদ্ধ মূল ধারণা। মূলত এক এক বিষয় থেকে এক একজনের অ্যালার্জি হতে পারে। অনেকে দেখা যায় যে অ্যালার্জি হয়েছে, একদম গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। অ্যালার্জি হয়েছে তো ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। অ্যালার্জি হয়েছে তো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন এই মিনারেল সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ, পুষ্টিকর খাদ্যগুলো যদি আপনি বন্ধ করে দেন, তাহলে তো আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। অনেক সময় দেখা যায় কারো কারো ঘরে হোমিওপ্যাথিক
মেডিসিন হয়তো বা রয়েছে, কারো অ্যালার্জি হয়েছিল, ডাক্তারবাবু দিয়েছিলেন, সেটি সে খেয়ে নিচ্ছে। না, এটা করা যাবে না। আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে গ্রহণ করেন, সুন্দর চিকিৎসা ব্যবস্থা, প্রচলিত সাইড ইফেক্ট যে ধরনের রয়েছে এখানে, সেই ধরনের সাইড ইফেক্টটা এখানে নেই। আপনার গুগল থেকে বা ফেসবুকের কোনো পেজ থেকে বা পাতা থেকে কোনো তথ্য নিয়ে আপনি ঔষধ সেবন করতে পারবেন না। এই ধরনের ঔষধ সেবন করতে গেলে আপনার নানা ধরনের সমস্যা তৈরি হবে, আপনি জটিল থেকে জটিলতর হতে পারে। এই অ্যালার্জিক কন্ডিশন থেকে যদি শ্বাসকষ্ট বেড়ে যায়, এমন একটা পর্যায়ে হয়ে যেতে পারে যে শ্বাসকষ্টের কারণে রোগী মারাও যেতে পারে। আবার এই অ্যালার্জির কন্ডিশন যদি সাপ্রেসড হয়ে যায়, সেটি কি হবে? কিডনি, হার্ট, ফুসফুস তো বললামই, এই যে গুরুত্বপূর্ণ অর্গান, বিশেষ করে লিভার, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই বিষয়টাকে আমরা অবহেলা করব না, অবহেলার দৃষ্টিতেই নেব না। না নিয়ে কী কারণে অ্যালার্জিটি হয়েছে সেটি আমরা ডাক্তারের শরণাপন্ন হব, ডাক্তারের পরামর্শ নেব এবং সুচিকিৎসা গ্রহণ করব। অনেকেই একটা কথা বলে থাকেন যে ডাক্তারবাবুর কাছে গেলেই তো আমাদের টেস্ট দিয়ে দেন। না, কিছু কন্ডিশন থাকে, যে কন্ডিশনে আমাদের এই টেস্টের ব্যবহার হতে পারে, টেস্ট দেওয়া লাগতে পারে। আবার কখনো কখনো ডাক্তাররা পর্যবেক্ষণ করার পরে টেস্ট নাও লাগতে পারে। সর্বোপরি কথা হলো, অ্যালার্জি একটা ব্যাপক পরিসরের বিষয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই তো অ্যালার্জি রয়েছে, কিন্তু এটির নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে এবং স্বাভাবিক অবস্থা থেকে কতটুকু বাড়ছে সেটি একটা বিষয়। গর্ভাবস্থায় এক ধরনের অ্যালার্জির কন্ডিশন আসতে পারে, প্রেগনেন্সি অবস্থায়। আবার প্রেগনেন্সি ছাড়া মায়েদের ক্ষেত্রে অন্য সময় অন্যরকম অবস্থা হতে পারে। তো সেটি ডাক্তারকে না দেখিয়ে নিশ্চিত কিছু বলা যাবে না। ইনশাআল্লাহ আমরা সুপরামর্শ নিয়ে ঔষধ সেবন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।